আপনিও বলছিলেন আর অনেক কিছু বলার আছে, সেগুলো নিয়ে আমরা একটু দর্শকের সঙ্গে শেয়ার করতে চাই। হ্যাঁ, ঠিক আছে। আপনার ইন্ট্রোডাক্টরি স্পেসটা তো খুবই ভালো হয়েছে, আপনি মানে গাইডলাইনটা দিয়ে দিচ্ছেন আর কি। যাই হোক, আমি প্রথমে মানে কতগুলো পুরনো ধারণা যে পাল্টে যাচ্ছে এই জিনিসটা কয়েকটা বলে নিই, তারপরে আমি আসতেছি। যেমন ধরেন যে ডেমোক্রেসি, হ্যাঁ, ডেমোক্রেসির ফাইনেস্ট ডেফিনেশন হচ্ছে ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং টুগেদার উইথ ডাইভার্সিটি। মতভিন্নতা সত্ত্বেও একত্রে বসবাস করার শিল্পর নাম হচ্ছে ডেমোক্রেসি। এখন হয়ে গেছে কি, ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং অ্যাপার্ট, পৃথক থাকার শিল্প। কে কত পৃথক থাকতে পারি আপনি দেখতেছেন, এনসিপি, তারপর বিএনপি, জামাত, সব পৃথক পৃথক পৃথক। একত্রে বসবাস করার যে ব্যাপারটা, এটা কিন্তু এখন আর নাই। 2 নম্বর হচ্ছে, দেখেন একটু হিউমার করি, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসির একটা সংজ্ঞা দিয়েছিলেন যে সরকার কি, সরকার হচ্ছে গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। এখন আপনি বাংলাদেশটাকে দেখলে দেখবেন এই প্রিপোজিশন 3টা, বাই, ফর, অফ, এইটার একটা বর্ণ পাল্টে গেছে। যেমন বাই দ্য পিপুল হয়ে গেছে BUY, মানে কেন, জনগণকে কেন। ফর হয়ে গেছে ফার, ফার দ্য পিপুল, মানে জনগণকে দূরে রাখো। আর অফের জায়গায় আরেকটা অফ বসবে, অফ দ্য পিপুল, মানে জনগণকে অফ করে রাখো। এই হয়েছে গণতন্ত্রের সংজ্ঞা। তো এই যে মানে হয়ে গেল যে পৃথক থাকার শিল্প, এটা মারাত্মক ঝুঁকি হয়ে গেল গণতন্ত্রের জন্য। দেখেন আরেকটা বলি, রাষ্ট্রের সংজ্ঞা। হ্যাঁ, রাষ্ট্র বলতে আমরা কি বুঝতাম, যে রাষ্ট্র হচ্ছে 4টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, একটা হচ্ছে জনসংখ্যা, একটা হচ্ছে সরকার, আর একটা হচ্ছে সার্বভৌমত্ব। এই তো আমরা পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্র পড়ছি। এখন কিন্তু রাষ্ট্রের সংজ্ঞাটা অন্যরকম হয়ে গেছে। এখন হচ্ছে রাষ্ট্র মবের মধ্য দিয়ে পার্সোনিফাইড হচ্ছে। রাষ্ট্র হচ্ছে মবের পার্সোনিফিকেশন। মব ডিসাইড করতেছে যে রাষ্ট্রের চরিত্র কেমন হবে। এবং এটা ওই যে ফরাসি 14th লুইয়ের মতো, 14দশ লুই, রাষ্ট্র আবার কি, আমি রাষ্ট্র। মব বলতেছে রাষ্ট্র কিছু না, আমি রাষ্ট্র। মানে আমি একটু থামাই আপনাকে এই জায়গাটাতে। এইটা তো আমরা মবের যে আপনি কথাটা বলেন, মবের যে প্রভাবটা, এটা তো আমরা রিসেন্টলি মানে গত 1 বছর ধরে দেখছি, নাকি আগেও ছিল? আগে ছিল এটা এখন এটা ইনস্টিটিউশনালাইজড, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। হ্যাঁ, আগে ছিল বিচ্ছিন্নভাবে হয়েছে, বাট রাষ্ট্র কর্তৃক স্পন্সর, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছে গত 1 বছরে। এটা একটা ইনস্টিটিউশনালাইজড। আপনি কোনো মবের বিরুদ্ধে, ইভেন আমাদের চিফ অ্যাডভাইজার কখনো বলে নাই পাবলিককে চলেন আসেন আমরা মব প্রতিহত করি। রাদার উনি একটা গ্যাদারিংয়ে বলছিলেন যে ওরা তো তোমাদের গ্রামেও আছে, বলছিলেন, আপনার খেয়াল আছে। দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যান এনকারেজমেন্ট অফ মব। হ্যাঁ, তো ফলে এটা। আচ্ছা, আর একটা জিনিস দেখেন ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা আগে কি বলতাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন হয়ে গেছে কি, শিক্ষাটা এখন কোনো ব্যাপার না। এখন জাতির মেরুদণ্ড হচ্ছে লজ্জাবোধ। লজ্জাবোধ ফিরিয়ে আনতে না পারলে শত শিক্ষা দিয়েও এ জাতির কিছু করা যাবে না। দেখেন, লজ্জা শরম সমাজ থেকে উঠে গেছে। আমি একটা উদাহরণ দিই। জাপানের এক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠল যে উনি দুর্নীতি করছেন। উনি সাথে সাথে রিজাইন করলেন। তো ওর বন্ধুবান্ধবরা বললো যে আচ্ছা তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে, তুমি রিজাইন করলা কেন, এটা তো প্রমাণ হইতে হবে। তখন তিনি বলছিলেন যে দেখো, আমার বিরুদ্ধে অভিযোগ এসছে, তার মানে এটা ধরে নেওয়া যায় আমি দুর্নীতি করলেও করতে পারি। এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে, আমার আর থাকা চলে না। আপনি বলতে চাচ্ছেন যে উনি দুর্নীতি করেছে কি করে না এটা ইম্পর্টেন্ট না, কেউ কেউ মনে করছে যে এই লোকটা দুর্নীতি করতে পারে। হ্যাঁ, অথবা দুর্নীতি এমন কিছু উনি করেছেন যা থেকে মনে হতে পারে যে এই ধরনের কাজ করলে দুর্নীতি করার একটা কারণ তৈরি হতে পারে। হ্যাঁ, এতেই উনি অপমানিত বোধ করছেন এবং উনি ছেড়ে দিলেন। দেখেন, মানে চিন্তা করেন আর কি, আমাদের এখানে কত রকমের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, হচ্ছে, কিন্তু কারো কোনো নাই। অর্থাৎ লজ্জা শরম বলতে ওই যে একটা প্রবাদ আছে না, যে 1 কান কাটা যায় রাস্তার কিনার দিয়া, 2 কান কাটা যায় রাস্তার মধ্য দিয়া। এইসব দুর্নীতিবাজরা রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন কতগুলি জিনিস প্রবণতা আপনি খেয়াল করতেছেন কি না। একটা খেলা চলতেছে সমাজে, সেইটা হচ্ছে ওই ব্যাঙ এবং ওই দুষ্ট বালকের খেলার মতো। ব্যাঙকে দুষ্ট বালক পাথর নিক্ষেপ করতেছে, তো ব্যাঙ বলতেছে যে এই তুমি যে পাথর নিক্ষেপ করছো এটা তোমার কাছে খেলা, কিন্তু আমাদের কাছে তো এটা মৃত্যু। তুমি খেলা করছো,
কিন্তু এটা আমাদের কাছে মৃত্যু। এই যে দেখেন এই খেলাটা চলতেছে, যখন তখন ইচ্ছা হলো দুইটা থাপ্পড় মেরে দিলাম, যখন তখন ইচ্ছা হলো আপনার কি বলে ওইটা ভেঙে দিলাম, যখন তখন ইচ্ছা হলো কারো বিরুদ্ধে একটা পোস্ট দিয়ে দিলাম, যখন তখন ইচ্ছা হলো মানুষকে মানে এইটা যে ভিকটিম তার যে জীবন মরণ সমস্যা, হ্যাঁ, যে খেলতেছে ওই যে দুষ্টু বালকের মতো খেলতেছে, সেইটা বুঝতেছে না যে আমি যে তাকে থাপ্পড়টা মারলাম পাবলিকলি তার কত বড় অপমান হইল, সোসাইটিতে সে কতটুকু হিউমিলেটেড হলো, এটা সে বুঝতেছে না। সেটা খেলা, তার ইচ্ছা হলো সে মেরে দিল দুটো হাত, এবং সেখানে সে কোনো নীতি নৈতিকতার কোনো বালাই নাই। আপনি দেখ, আমি এক্ষেত্রে আপনার একটা উদাহরণ দিয়ে বলি, আপনি দেখবেন যে কিছু লোক দেশের বাইরে থেকে নানাভাবে কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে, এবং চট করে সে একজন লোকের ব্যাপারে এমন একটা ব্লেম করে দিচ্ছে যে ওই লোকটা তার কোনো মতামত নিচ্ছে না, তার কোনো বক্তব্য নিচ্ছে না, ইচ্ছে হলো একজন লোকের ছবি টিভি দিয়ে বলে দিল এটা করে সেটা করে সেটা করে। এখন এটা তো যার সম্পর্কে বললো তার তো একটা ফ্যামিলি আছে, তার তো কিছু মানে আত্মীয় স্বজন আছে, তাদের কাছে তার অবস্থাটা কি দাঁড়াবে? এখন এটা যে সত্য না, সে এখন জনে জনে যে বলে আসবে তার তো সে ভয়ও নাই। আচ্ছা, জনে জনে বললই, ধরেন একটা ভুল রিপোর্ট ছাপা হইলো, আপনি দিলেন, করিডোর নাম দিলেন, সংশোধনী দিলেন, তো সংশোধনীটা তো মানুষ নাও পড়তে পারে। যে প্রথমে রিপোর্টটা পড়ছে, পরের দিন যে আপনি সংশোধনী দিয়েছেন বা আপনার বক্তব্য দিয়েছেন, সেটা তো পাঠক নাও পড়তে পারে, সে তো আগের দিনেরটা ধরে বসে থাকবে, তাই না? বিপদ তো এখানেও। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা ইন্ট্রোডাক্টরি স্পিচে বলছেন যে আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাষায় অশ্লীলতা ঢুকে যাচ্ছে, স্ল্যাং ঢুকে যাচ্ছে। আপনার খেয়াল আছে বোধহয় এনসিপির এক নেতা 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি কেমন আনন্দ উপভোগ করেছিলেন সেটার একটা উপমা দিয়েছিলেন, এটা এখানে বলা যাবে না, আপনার নিশ্চয় মনে আছে। হ্যাঁ, এই যে স্ল্যাংগুলো ব্যবহার হয়ে যাচ্ছে, তারপর একটা চূড়ান্ত, তারপর ধরেন যে ফজলুর রহমানের বাসার সামনে যে সমস্ত স্লোগান হয়েছে, হ্যাঁ, আপনি দেখেন ভাষাটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং মানে এটার কোনো ইয়ে নাই আর কি, যে যখন তখন যাকে যে ধর মানে যে গালিগালাজ করে যাচ্ছি, হ্যাঁ, তার যে একটা সম্মান আছে, তার যে একটা, এটা কেউ মানছে না। এবং এটাকে কিন্তু এই যে প্রবণতা, এই যে ভাষার প্রয়োগটা, এটাকে কিন্তু সামহাও আমি দেখছি বিভিন্ন জায়গায় গ্লোরিফাই করা হচ্ছে। হ্যাঁ, একেবারেই। আচ্ছা দেখেন, আবার একটা জিনিস, কতগুলি যে অবাস্তব কথা বলার একটা প্রবণতা তৈরি হয়েছে, অবাস্তব কথা, হ্যাঁ, যেটার বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই, এবং এটা চিফ অ্যাডভাইজার বেশি করে করতেছেন, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। হ্যাঁ, যেমন উনি বলতেছেন যে এই জুলাই সনদ পাশ হওয়ার মধ্য দিয়ে বর্বরতা থেকে আমরা সভ্যতায় ফিরে যাচ্ছি। উনি বলতেছেন ইতিহাসের সেরা নির্বাচন হবে। উনি বলতেছেন আমাদের যুবক সমাজ বিশ্বকে নেতৃত্ব দিবে। মানে দেখেন, এই সমস্ত অবাস্তব কথা বলতেছেন, এবং মানে এটার কোনো ইয়ে নাই, মানে কোনো জবাবদিহিতা নাই, তাকে কেউ প্রশ্ন করতেছে না যে আপনি কেন এসব বলতেছেন। উনি কিন্তু সব প্রশ্নের ঊর্ধ্বে, আপনি খেয়াল করে দেখবেন, আমরা বঙ্গবন্ধু সমালোচনা করছি, আমরা জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা সবার সমালোচনা করছি, কিন্তু প্রফেসর সাহেব হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, উনি যা কিছু করবেন। হ্যাঁ, এই যে বিদেশ ট্যুর করতেছেন, মানে ফর নাথিং বিদেশ ট্যুর করতেছেন, হ্যাঁ, কোনো রিটার্ন নাই, কিছু নাই, ওনার পার্সোনাল মানে ডিজায়ার ফুলফিল করতেছেন, অথচ কেউ তাকে প্রশ্ন করে না যে আপনি যে এই যে রাষ্ট্রের টাকায় যেগুলো করতেছেন, উনি সব কিছু উঠতে, হি ইজ অ্যাবভ এভরিথিং। হ্যাঁ, বুঝলাম না এটা কি, এই নোশনটা কেন তৈরি হইলো? হ্যাঁ, আমি এটা আমি বুঝতে পারতেছি। আবার তারপরেও দেখছি যে ওনার তথ্য উপদেষ্টা বলতেছেন যে টেলিভিশনে যে নাকি অনেকে ডক্টর ইউনূস সম্পর্কে বড় বড় কথা বলছে, এতে উনি খুব গোসা করেছেন, তো কেউ তো কিছু বলেই না, তারপরে গোসা করে। সেই বলতেছি তো ভাই, আমরা কয়েকজন বলতেছি, হ্যাঁ, এবং আমরা তো ব্যক্তিকে আক্রমণ করি না, আমরা আক্রমণ করি ব্যক্তির চিন্তাকে। আমরা কোনো পার্সোনালিটি আমাদের অ্যাটাকের বিষয়বস্তু না, উই জাস্ট অ্যাটাক দি থট প্রসেস অফ পিপুল। হ্যাঁ, আমরা চিন্তাকে আঘাত করতেছি। ইউনূস সাহেব তো আমাদের কোনো পাকা ধানে মই দেয় নাই, তাই না? উনি আমাদের কোনো ক্ষতি করেন নাই, হি ইজ জেন্টলম্যান, হি ইজ এ নোবেল লরিয়েট। তো কেন বলতেছি? কারণ হচ্ছে তার চিন্তা পদ্ধতিটা এরকম, ওইটাকে আমরা আঘাত করার চেষ্টা করতেছি। তারপর ধরেন কতগুলো জিনিস আছে, মানুষ ঝুঁকিপ্রবণ হয়ে যাচ্ছে, এটা আপনি খেয়াল করছেন কি না? এটা আপনি খেয়াল করেন যে দেখবেন রাস্তায় যে বাইক চালাচ্ছে যে যুবকটা, দেখবেন সে এই জিগজ্যাগ দ্রুত গতিতে বাইকটা চালাচ্ছে, সে কিন্তু
মানে এইটা ভাবতেছে না যে আমি যে এইভাবে চালাচ্ছি আমি তো দুর্ঘটনায় পড়তে পারি। সে নিজের জীবনকে বিপদাপন্ন করে ওইভাবে চালাচ্ছে, এইটা তার একটা অ্যাডভেঞ্চার, এইটা তার একটা মানে বীরত্ব আর কি। হ্যাঁ, এইটা যে তার জীবন নাশ করতে পারে এইটা সে ভাবতেছে না। তো আমাদের সোসাইটিতে রাজনীতি তো আপনার ঝুঁকিপ্রবণ হয়ে যাচ্ছে। দেখবেন একজন লোককে 10-12 জন লোক ঘিরে ধরছে, সেই একজন লোক সে 10-12 জন লোকের সঙ্গে ফাইট করতেছে, বুঝছেন? সে এইদিকে ড্যাশ মারতেছে, এদিকে ড্যাশ মারতেছে, ছুটে বেরিয়ে যেতে চাচ্ছে, মানে তাকে সে খেয়ালই করতেছে না যে আই এম অ্যাটাকড বাই সাম গ্রুপ অফ পিপুল। হ্যাঁ, এত ঝুঁকিপ্রবণ সে। হ্যাঁ, এবং এটা কিন্তু নানাভাবে প্রতিফলিত হচ্ছে সমাজে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখেন, মানুষ কিন্তু প্রসঙ্গের মধ্যে থাকতে চাচ্ছে না। মানুষ এরকম হয়েছে, যেমন ধরেন আমি যখন একজন আওয়ামী লীগারকে বললাম যে আরে আপনারা তো দুর্নীতি করে দেশটা ধ্বংস করে দিচ্ছেন 15 বছরে, সে বলবে কি বিএনপির আমলে যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ওইটা বলেন না কেন? তা বলে আরে ভাই ওটা তো আর একটা প্রসঙ্গ, আপনি প্রসঙ্গের বাইরে যান কেন? যখন বিএনপির আমল আলোচনা হবে তখন তো আমি এটা বলবো। এখন আলোচনা হচ্ছে আওয়ামী লীগ আমল নিয়ে। হ্যাঁ, আপনি এই কথাটা বললেন তো আপনি দুইটারে হালকা করে দিচ্ছেন। এইটা কারণটা হচ্ছে নিজের জিনিস মানে নিজের অবস্থানটাকে কেউ বিতর্কিত করতে চায় না। ফলে যখন তাকে অ্যাটাক করা হয় তখন সে সিমিলার আরেকটা অপরাধ দিয়ে ওইটাকে জাস্টিফাই করতে চায় যে ওইটা ওরা করছে, তা আমার করলে অসুবিধাটা কী, বেশিটা এরকম আর কি। মানে একটা অপরাধের জাস্টিফিকেশন যে আর একটা অপরাধ হতে পারে না, দুইটা যে ভিন্ন জিনিস। হ্যাঁ, এই জিনিসটা এখন উঠে গেছে সমাজ থেকে। আপনি যখনই আওয়ামী লীগ আমলের কথা বলবেন তখন বিএনপির আমল তোলা হবে, যখনই এই আমল করা হবে তখনই বলে আরে 16 বছর কই ছিলেন? 16 বছর কই ছিলেন? আরে 16 বছর তো এই দেশে ছিলাম, সবই দেখছি। যারা বলেন যে 16 বছর কোথায় ছিলেন, আমার খুব জানতে ইচ্ছে করে 16 বছর ওনারা কোথায় ছিলেন সেটাই। এবং দেখেন আমি একটা জিনিস বলি, আমি একটা পোস্ট দিতে চাই যে ভাই আমাদের কয়েকজনকে বাঁচায় রেখেন, কারণটা হচ্ছে যদি আবারও কখনো স্বৈরাচার আসে আপনারা তো পালায় যাবেন, তখন কথা বলতে হবে আমাদেরকেই। তখনকার প্রতিশোধ পরায়ণতা, তখনকার যে প্রতিশোধ পরায়ণতা এটার চেয়ে মাল্টিপ্লাইড হবে, তো এটার চেয়ে মাল্টিপ্লাইড হবে। তখন আপনারা পালায় যাবেন, তখন ওই যে মাসুদ কামাল থাকবে, ওই মাহবুব কামাল থাকবে, এই কয়েকজনই থাকবে। হ্যাঁ, আমাদেরকে আপনারা বাঁচায় রাখেন, আপনাদেরই লাভ হবে। আচ্ছা দেখেন কত এই যে প্রসঙ্গের মধ্যে থাকতে আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা আপনি, লেফটিজম বলে যে একটা কথা ছিল, হ্যাঁ, বামপন্থার রাজনীতি। হ্যাঁ, বামপন্থা রাজনীতি কী ছিল? বামপন্থা রাজনীতি মানে হচ্ছে এটা একটা সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা, দুর্নীতিমুক্ত, তারপরে আপনার একটা সৎ একটা সমাজ পরিবর্তন করতে চায়। এখন কিন্তু মুখে বামপন্থী আছে, কার্যত কিন্তু সবাই ডানপন্থী। এটা কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। এখন দ্যার ইজ নো লঙ্গার এ লেফটিস্ট, এভরিবডি ইজ রাইটিস্ট, কিন্তু নামে কিন্তু বামপন্থী। দেখবেন বলবে যে এই বামপন্থীদের সংগঠনগুলি কী বলতেছে, লেফটরা কী বলতেছে। আরে লেফট কোথায়? হ্যাঁ, লেফট কোথায়? যে লেফট জুলাই সনদে স্বাক্ষর করলো সে লেফট হলো কীভাবে? হ্যাঁ, এটা তো আমি বুঝতেছি না। হ্যাঁ, সো এখন আর বামপন্থী বলে কিছু নাই ভাই, আপনারা এই সমস্ত নোমেনক্লেচার আর ব্যবহার করেন না। হ্যাঁ, বামপন্থী, লেফটিস্ট, মার্কসিস্ট এইসব কথা বলা করে। মার্কস জীবিত থাকলে লজ্জায় মরে যাইতেন। হ্যাঁ, যে আমার নামে নোমেনক্লেচার হচ্ছে মার্কসিস্ট। হ্যাঁ, এইসব আর বলেন টুলেন না। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেমন ধরেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনার মানুষ কিন্তু ইতিহাস বিমুখ হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করছেন কি না? মানুষ কিন্তু ইতিহাস বিমুখ হয়ে যাচ্ছে। এখন এই যে নেট এবং এই যে ফেসবুক এবং এই যে অকুপেশন, হ্যাঁ, মানুষ আর ইতিহাস পড়তে চায় না, ইতিহাস জানতেই চায় না। মানুষ, পিপুল আর বিজি উইথ প্রেজেন্ট, এবং ফিউচারও যে খুব একটা ভাবে তা না। হ্যাঁ, বর্তমান নিয়ে আছে, অতীত ভবিষ্যৎ এগুলো নিয়ে কেউ ভাবে না। হ্যাঁ, এবং এটাকে কি বলে ইংরেজিতে বলে টু লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে বেঁচে থাকা। এই মুহূর্তে সকালে এটা, বিকালে এই, কালকে এই, গত আমরা কোথায় দাঁড়িয়ে আছি, একটা ইতিহাসের ধারাবাহিকতা তো একটা পর্যায়ে আসছে, তাই না? এই ইতিহাসটা যদি আমি না জানি তাইলে তো এটা আমি আমার করণীয় বুঝতে পারবো না এবং আমার অবস্থানটা বুঝতে পারবো না। কিন্তু ইতিহাস কেউ পড়ে না, ইতিহাস জানতেও চায় না। যেগুলো জানে সেগুলি হচ্ছে ফ্যাব্রিকেটেড ইতিহাস, ডিস্টোর্টেড ইতিহাস। এগুলি মানে দেখেন, আপনি কত পড়ছেন এটা কোনো ব্যাপার না, আপনি কী পড়ছেন সেটা বড় ব্যাপার। আপনি সারাদিন পড়ছেন, কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি 1 ঘন্টা মানে আপনার রিডিং ম্যাটেরিয়ালটা যদি ঠিক থাকে,
হ্যাঁ, তাইলে কিন্তু 1 ঘন্টা এনাফ। আর রিডিং ম্যাটেরিয়াল যদি ঠিক না থাকে, আপনি সারাদিন পড়লে লাভটা কি? লাভ তো নেই। আপনি আজে বাজে জিনিস পড়লে লাভ হবে কি? সুতরাং উই অল হ্যাভ টু হ্যাভ এ প্রায়োরিটি লিস্ট অফ রিডিং ম্যাটেরিয়ালস। কী কী আমাদের পড়তে হবে, আমাদের ইতিহাস জানতে গেলে কী কী পড়তে হবে, কার লেখা অথেন্টিক, কাকে বিশ্বাস করা চলে, কে ইনস্টিটিউশন। মানে টম ডিক হেরিক যদুমধু শুধু একটা লিখে দিল বা একটা বলে দিল সেটাকে বিশ্বাস করব, এটা হয় না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা ইনস্টিটিউশন আছে, একটা অথরিটি আছে। অথরিটি সম্পন্ন লোক বলতেছে কি না, আপনি সেইটা শুনবেন। আপনি সবার কাছে শুনলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার সময় থাকলে আরও কিছু বলা যেতে পারতো। আমাদের আরো আমাদের তো এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমরা চাইবো যে আমাদের দর্শকদের জন্য আমরা আরো একটা পর্ব করি। আজকে মোটামুটি এ পর্যন্ত থাক। কিন্তু একটা জিনিস আপনি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আমার কাছে এটা মানে খুব মনে দাগ কেটেছে। আপনি যে কথাটা বলেন, আমরা খুবই বর্তমান নিয়ে আছি, আমরা ইতিহাসকে ভুলে যাচ্ছি। কিন্তু ইতিহাস না থাকলে বর্তমান দাঁড়িয়ে থাকবে কিসের উপর? ইতিহাসই তো বর্তমানের ভিত্তি আমাদের, তাই না? আমাদের সমাজে আজকের যে অবস্থা, এখন আমরা দেখছি ইতিহাসের যে চরিত্রগুলো আমাদের দেশ গঠনের জন্য ছিল, আমাদের দেশের জন্মের জন্য ছিল, ইতিহাসের যে চরিত্রগুলো, সেগুলোকে মানে পদদলিত করার জন্য একটা মানে সাফল্যের একটা মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় প্রিয় দর্শক, আপনারাও বুঝতে পেরেছেন যে আমাদের আসলে করণীয়টা কি। আমরা কোন যারা এই সমস্ত অনুষ্ঠানগুলো প্রচুর মানুষ কিন্তু শোনে এবং দেখে, এটা আমাকে খুব মানে আশান্বিত করে এবং বিস্মিতও করে যে তারা তাদের সময় থেকে সময় বের করে আমাদের কথাগুলো শোনে। তারা নিজেরাই একটা অগ্নিকুণ্ডের ভেতরে আছে, যারা দেশের ভেতর আছে। মানে ধরেন যে কোথায় কি বিম খুলে পড়ে যাচ্ছে কার মাথায়, হ্যাঁ, কাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, কে ফিরে আসতেছে, কে জুলাই যোদ্ধা, কে ঝুলাই যোদ্ধা, কিছু বোঝারই উপায় নেই এখন, এরকম একটা হসপচে অবস্থা। তো এই দর্শকদের জন্য আমি আসলে এই নির্বাচনের জোটের ব্যাপারে একটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা হচ্ছে যে একটা হসপিটালে আপনার রোগী, ডাক্তার গেছে, গিয়ে বলতেছে যে ভাইয়া আপনার জন্য একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে, আপনি কোনটা আগে শুনতে চান? তো রোগী বলতেছে ভাই আগে দুঃসংবাদটাই শুনে ফেলি, সুসংবাদটা পরে শুনি। বলে ভাই আপনার পা দুইটা তো হাঁটুর নিচে থেকে বাদ দিতে হবে। বলে কি আর করা, আপনারা তো নিশ্চয়ই একটা যন্ত্রমন্ত্র দিবেন যাতে চলতে পারি। বলে হ্যাঁ, হাঁটুর নিচ থেকে পা দুইটা থাকবে না, কিন্তু আপনি হাঁটতে পারবেন এরকম ব্যবস্থা করে দিব। সুসংবাদটা কি? আপনার জুতা জোড়া কেনার জন্য একজন লোক খাড়াইয়া রয়েছে বাইরে, বুঝছেন? তো ঘটনা হইলো, আপনি জাতির পা কেটে তাকে নির্বাচন দিয়ে বলছেন যে জুতা কেনার জন্য কিন্তু ভোটাররা দাঁড়ায় রয়েছে বাইরে, বুঝছেন? এখন ঘটনা হলো, আমার কাছে যে জায়গাটা সবচেয়ে মনে হয়, আপনি সিরিয়াসলি একটা কথা বলি, জোটের রাজনীতি আমরা 70-এর পর থেকে দেখেছি কি অসাধ্য হতে পারে এবং কি অসম্ভব সম্ভব হতে পারে, কারণ সব সম্ভবের দেশ হচ্ছে বাংলাদেশ। আপনার এমন একটা পর্যায়ে গিয়ে চলে গিয়েছিল যখন আমাদের নেতা নেত্রীরা, আমরা যাদেরকে প্রগতিশীল বলি, তারাও কিন্তু অপ্রগতিশীলদের দোয়া নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, এবং দোয়া নিয়েই ক্ষমতায় আসতে হয়েছিল। আবার আপনার যে বিএনপি এই অপ্রগতিশীল বা জামাতের চিরবন্ধু, তাদেরকে ছেড়ে যেত জামাতের সময় লাগেনি, কিংবা বিএনপিরও সময় লাগেনি। জোট ব্যাপারটা আসলে, এবং আওয়ামী লীগ যে জোটটা করেছিল, ধরেন এই যে 14 দলীয় জোট, এখন দেখেন আওয়ামী লীগের লোকদের একটা সমস্যা কি জানেন, তারা না সমালোচনাটা নিতে পারে না। মানে আপনি যদি মনে করেন যে রাজনীতি একটা ফিল্ড যেখানে বক্সিং হয়, আপনাকে পাঞ্চ করেছে মুখের ওপর, আপনি মার খেয়ে পড়ে গেছেন, তবুও কিন্তু স্বীকার করতে চাচ্ছে না। আরে ওইখান থেকে স্বীকার করলেন আপনি উঠে দাঁড়িয়ে আবার ওকে পাল্টা মার দিতে পারবেন। স্বীকার না করলে তো আপনি ওই ঝগড়া করতে করতেই বাউন্স শেষ হয়ে যাবে, আপনার খেলা শেষ হয়ে যাবে। আওয়ামী লীগের এই একটা আমি দেখলাম অসহ্য। আমাকে একজন আপনার ইনবক্সে জিজ্ঞেস করছে পলায়ন শব্দের অর্থ আমরা জানি কিনা। আচ্ছা যাই হোক, আমি ওই আলোচনায় যেতে চাই না ভাই। আমি পলায়ন শব্দের অর্থ জানি না, তবে যিনি পলাইছে উনি জানেন। কারণ ব্যান্ড বাজিয়ে কেউ এয়ারপোর্ট থেকে নেও নাই, কোনো মন্ত্রী এসেও রিসিভ করে নাই, দেশ থেকে যাওয়ার সময় 10-15 জন লোক পিছন পিছন এয়ারপোর্টে আগাই দিতে যায় নাই। ইহার বাহিরে কি কিসের নাম পলায়ন আমরা জানি না, আপনারা জানেন। যেটা বলতেছিলাম যে জোটের কথা, জোটটা হচ্ছে আপনার আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে ভোট করা একটা বাতুলতা, এক ধরনের একটা আমি বলবো যে আত্মহত্যার মতো। তাহলে
আওয়ামী লীগের একটা জোট আছে এবং শক্তিশালী একটা জোট আছে। তো সেই জোটটাকে বাইরে রেখে আপনি কিভাবে এটা করবেন, এটা আমার মাথায় আসে না। তবে ইন্টারেস্টিং যেটা দেখতে পাচ্ছি, ভোটের আগেই জামায়াত এবং অন্যান্য দলগুলো যারা জানে যে তাদের ভোটের পাল্লা অত্যন্ত কম এবং তারা ভোটে অনেক কম ধরনের ভোট পাবে, তারা কিন্তু সন্তুষ্টি সাধনের একটা প্রক্রিয়ায় নেমে গেছে। হিন্দুদের এখানে গিয়ে গীতা পাঠ করতেছে, কয়দিন পরে দেখবেন বৌদ্ধদের এখানে গিয়ে ত্রিপিটক পাঠ করবে, ঠিক আছে। আবার আপনি যেটা বললেন ওই প্রসঙ্গটায় ফিরে আসি, যে বিলেত থেকে এই ভদ্রলোক কিন্তু সুন্দর করে কথা বলেন, জামাতের আমির যিনি, উনি কেন 5 ঘন্টা বলেছেন, এটা হতে পারে একটা ক্রমহ্রাসমান উপযোগিতা। প্রথমে 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর 0। হ্যাঁ, কারণ উনি তো বলে নাই যে 5 এটা চিরকাল থাকবে, এটা তো বলে নাই না। 8 থেকে এক ধাপে 5-এ এনেছে। আসলে তো আমরা যখন কাজকর্ম করতাম আমরা এই শ্রম ঘন্টার হিসাবটা বুঝতাম না। আইএলওর যে হিসাবটা, আইএলওর হিসাবটা হচ্ছে আপনি 8 আওয়ার্স কাজ করবেন 5 দিন, তারপর আপনি একদিন বন্ধ পাবেন বা 2 দিন বন্ধ পাবেন, যেটা হয় এখন ইন্টারন্যাশনাল এই যে লেবার অর্গানাইজেশন আইএলও, সেটার রুলস না মেনে আপনি 5 ঘন্টা দেওয়া মানে তাকে কিন্তু পার্ট টাইমে নিয়ে আসা। তাকে সে আর ফুল টাইম আর থাকছে না, কিন্তু তাকে পার্ট টাইমে আনছেন অথবা ক্যাজুয়ালে আনছেন, তখন তার রেট কমবে, তার বেতন কমবে। আর কেন আপনি তাকে 5 ঘন্টার বেতনের জায়গায় 8 ঘন্টার বেতন দিবেন? তার মানে কি, আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা সন্তুষ্টি বিধানের জন্য যদি মনে করা হয়েও থাকে, এটার পেছনে হয়তো একটা যুক্তি আছে, যে নারী শক্তি যদি ঘরে ঢুকে যায়, যেটা তারা বারবার বলে, নারী যদি কাজ কম করে, মানে কর্মশক্তি হিসাবে নারীর যদি কম আপনার উপস্থিতি থাকে, তাহলে তাদের জন্য রাজনীতিটা সুবিধার হয় বলে আমার মনে হয়। বাংলাদেশে ধরেন এখনো 3-4% মহিলা হয়তো মানসিকভাবে পরিবর্তিত হয়েছে, বাকি সবাই কোনো না কোনো ভাবে আমাদের দেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে। এবং এদের, আপনার মনে আছে বোধহয়, এটা বোধহয় 90 দশকে, যে ঢাকার একেবারে প্রধান সড়কে এই মৌলবাদীরা যখন বাধা দিতে গিয়েছিল গার্মেন্টস শ্রমিক মহিলাগুলিকে, তারাই এসে মারামারি করেছিল এবং তাদের মারের ভয়ে তাদেরকে পালাতে হয়েছিল। কাজে নারীকে ভয় পাওয়া, আপনি সম্প্রতি ইরানেরটা দেখেছেন কিনা জানি না, ইরানে যে হিজাব যে আপনার মানে বাধ্যতামূলকটা বোধহয় বন্ধ করা হয়েছে, এরকম একটা প্রক্রিয়া হচ্ছে যে এটা বাধ্যতামূলক নয়, তুমি না চাইলে নাও পড়তে পারো। নারীদের যে আপনার উল্লাস দেখলাম এবং যে যে ধরনের আনন্দ ফুর্তি দেখলাম ভিডিওতে, এগুলো ধরেন কি হচ্ছে, নারী শক্তিটাকে অন্ধকার শক্তি সবসময়ই ভয় পেয়েছে। আপনি খুব সিরিয়াস একটা টপিক এনেছেন, এটা আমাকে বলতেই হবে। আপনি যদি বাংলাদেশে দেখেন, সে বেগম রোকেয়া থেকে জাহানারা ইমাম থেকে আমাদের যিনি দেশান্তরী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া থেকে শুরু করে, নারীরাই কিন্তু পুরুষদের শাসন করেছে। এবং যতদিন শাসন করেছে ততদিন বাংলাদেশে অন্তত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানোর কারো সাহস হয়নি। নারীর এই শক্তিটাকে কিন্তু আপনাকে আমার স্বীকার করতেই হবে। জোটের রাজনীতিতে আরেকটা হতাশার মতো দেখা যাচ্ছে, এটা আপনি খেয়াল করেছেন কিনা, যে নতুন যে আরপিও হয়েছে, যে পদ্ধতিতে নির্বাচনে যে আইনটা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আপনি জোট করতে পারবেন, কিন্তু আপনাকে ইলেকশন করতে হবে নিজের দলের প্রতীকে। তার মানে আপনি বিএনপির সঙ্গে জোট করবেন, কিন্তু বিএনপির ধানের শীষ আপনি প্রতীক হিসেবে পাবেন না। আমাদের দেশের সাধারণ মানুষের যে ভোটিং কালচার, সেখানে আপনি যদি প্রতীকটা না পান, বড় নৌকা অথবা ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা যদি না পান, তাহলে আপনি ছোট দলের বড় নেতার কি কোনো সুবিধা হবে? হবে না, হবে না। আপনার আমাদের দেশে ভোট হয় আপনার মার্কা দেখে। হ্যালো, আমাদের দেশে ভোট হয় মার্কা দেখে। অনেক আগে আপনার আমি একটা ছড়ায় লিখেছিলাম, এই দেশের জনগণ বারবার মার খায়, নেতা নয় ভোট দেয়, তারা শুধু মার খায়। বুঝছেন, হয় ধানের শীষে ভোট দেয়, না হয় নৌকায় ভোট দেয়। আসলে প্রার্থীকে সেটাও জানে না, বুঝছেন। এবং আপনার আপনি তো এই ঢাকা শহর, চট্টগ্রাম শহর বা আমাদের ইন্টারনেটের শ্রোতা দিয়ে বিবেচনা করলে হবে না। এই নোয়াখালীর গ্রাম, পিরোজপুরের গ্রাম, পটুয়াখালীর গ্রাম, কক্সবাজারের গ্রাম, এরা তো আপনার ভোট ভোট দেবে মার্কা বেসিসে। এবং কোন কোন জায়গায় ব্যক্তিটা হয়তো কাজ করে, ওই সদাগরের ছেলে, ওই সৈয়দের ছেলে, ওই বংশের ছেলে, ইত্যাদি ইত্যাদি কাজ করে, কিন্তু ম্যাক্সিমাম যেটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে মার্কা। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি তো দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন এবং মিডিয়ার সঙ্গে আপনার তো, দেশের বাইরে থাকলেও দেশের মিডিয়ার সঙ্গে আপনার এক ধরনের যোগাযোগ তো আছে। আপনি বিভিন্ন সময় দেখেছেন মিডিয়া লোকের সঙ্গে কথা বলেন আপনি। একটা বিষয় খুব উঠেছে, কয়েকদিন আগে দেখলাম যে আপনার আমাদের যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম,
উনি বলছেন যে বিভিন্ন টক শোতে এসে অনেকে সাংবাদিকরা প্রধান উপদেষ্টাকে নিয়ে বড় বড় কথা বলছেন। তো প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টাকে নিয়ে কথা বলা যাবে কিনা, আর বললেও সেটা বড় বড় কথা কোনটা, ছোট ছোট কথা কোনটা, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। আবার এর সঙ্গে পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, আপনি খেয়াল করেছেন, আমাদের একজন প্রবাসী সাংবাদিক যিনি নিউ ইয়র্কে থাকেন, খালেদ মহিউদ্দিন, উনি দেশে এসেছেন এবং একটা অনুষ্ঠানে দেখলাম উনি এটাও বললেন যে যদি বেআইনিও হয় তবু উনি সুযোগ পেলে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার যদি সুযোগ পান তাহলে সেটা উনি নেবেন। তো এটা নিয়ে বেশ আলোচনা কিন্তু হচ্ছে। তো এটাকে আপনি কেমন ভাবে দেখছেন, এই যে এই দুটো বিষয় নিয়ে? প্রথমে আমি ওই যে মাহফুজ তার কথা বলি। আমার কাছে একে অনেক বুদ্ধিমান মনে হয়, অনেক বুদ্ধিমান। এবং আপনার মনে আছে নিশ্চয়ই, যখন বাইরে গেলেন ইউনূস সাহেব প্রথম দিকে হাত উঁচু করে একে পরিচয় করিয়ে দিয়েছিল। পরিষ্কার উনি বলেছিলেন যে জি। ওর কাছে নাকি অনেক দেশের অনেক কিছু শেখার আছে। যারা এই ধরনের হুম। মানে তাদের ভাষায় যেটা বিপ্লব, সেই বিপ্লব বা অভ্যুত্থান যদি করতে চায় তাহলে মাহফুজের কাছে শেখার আছে, এটা বলেছিল। অ্যান্ড হি ওয়াজ হুম। ডেজিগনেটেড অ্যাজ মাস্টার মাইন্ড বাই প্রফেসর ডক্টর ইউনূস। তাকে মাস্টার মাইন্ড বলা হয়েছিল এই আন্দোলনে। Right. এখন মাস্টার মাইন্ড যদি বলে যে ইউনূস সাহেবকে নিয়ে বড় বড় কথা হচ্ছে কেন, তাহলে তাহলে তো মাহফুজ একটা ভুল করছে। মাহফুজ কি বলতে চাচ্ছে যে ইউনূস সাহেব ছোটখাটো মানুষ, তাকে নিয়ে ছোট ছোট কথা হবে? তাকে নিয়ে তো বড় কথাই হবে, তাই না? তাদের বড় মানুষ, তাদের বড় মানুষকে নিয়ে মানুষ বড় কথা বলছে, কোথায় আল্লাহ দিতে হবে সেখানে সে বলছে বড় বড় কথা বলছে। এখন যেই অর্থে সে বলছে বড় বড় কথা বলছে, এই কথাগুলো এখনো কথা আছে, এই কথাগুলো তীর হবে। আমি লিখে রাখতে বলছি, এই কথাগুলো তীর হবে, এই কথাগুলি গুলি হবে, এই কথাগুলো বন্দুক হবে, এই কথাগুলো অব্যর্থ হয়ে একসময় আপনাদেরকে আঘাত করবে। কারণ আপনারা জনমানুষের যে আকাঙ্ক্ষা বা যে আশার কথা বলে এসেছিলেন, সে আশা আকাঙ্ক্ষা আপনারা ধূলিসাৎ করে দিয়েছেন। একটি মুহূর্তের জন্য বাংলাদেশ শান্তিতে থাকতে পারছে না। আপনি ক্ষমতায় আছেন, আপনি জানেন কিভাবে শান্তিতে থাকবে। যিনি রাস্তায় আছে তিনি অশান্তি করলে তাকে দমানো আপনার কাজ। আপনি যাকে তাড়িয়েছেন সে কিন্তু 14 বছর যেভাবেই হোক, হ্যাঁ, পদানত করে রেখেছিল সবকিছু। হয়তো তার পদানত করার ইয়েটা কি বলে, ধরনটা অগণতান্ত্রিক ছিল। এবং অনেক সময় দেখা যায় কিছু কিছু সমাজ ও দেশ আছে যেখানে গণতান্ত্রিকতা মানে এক ধরনের ছেলে খেলা, যেখানে গণতান্ত্রিকতা চলে না। আমি চাই বাংলাদেশে গণতন্ত্র থাকুক, আমি ব্যক্তিগতভাবে চাই। কিন্তু মাহফুজ ভাইকে এটা মনে রাখতে হবে, আমাদের স্নেহের মাহফুজ ভাইকে, যে আপনারা যা করেছেন, যা বলেছেন, তারই উত্তর দিচ্ছে মানুষ। মানুষ কিন্তু 5ই অগস্টের আগে, 2024-এর 5ই অগস্টের আগে আপনাদেরকে চিনতো না ভাই। আপনি বললে তো হবে না, আমরা কেউই চিনতাম না আপনাদেরকে। হ্যাঁ, আপনারা শক্তিশালী ছিলেন, আপনারা কি বলে এটাকে, গুপ্ত ছিলেন, আপনারা সুপ্ত ছিলেন, আপনারা অবলুপ্ত ছিলেন, কিন্তু আমরা তো চিনতাম না। যখন আপনারা বেরিয়ে এসেছেন এবং এই দেশ ও জাতির দায়িত্ব নিয়েছেন, তখন থেকে আপনারা যা বলছেন তাকে এনকাউন্টার করা, ইটস এ মোরাল রাইট অ্যান্ড ডেমোক্রেটিক রাইট। আপনারা ডেমোক্রেসির নামে ক্ষমতায় এসে টক শোতে বড় বড় কথার কথা বলছেন, তাহলে আপনার সাথে ওবায়দুল কাদেরের পার্থক্যটা কি? আপনার সাথে সালাউদ্দিন কাদেরের পার্থক্যটা কি? Right. আপনার সাথে অগণতান্ত্রিক যারা উল্টাপাল্টা কথা বলে তাদের পার্থক্যটা কি? তাহলে তাহলে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে এসছেন কেন? এই কথা কি তাকে জিজ্ঞেস করা যাবে না? এবং ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা বলি, উনাকে আমরা সবাই মনে করি উনি অনেক বড় মানুষ, বিজ্ঞ মানুষ, এই মানুষ, কিন্তু তার আচরণ এবং পরিশীলনে আমরা বিজ্ঞতার কোনো লক্ষণ এখন অন্তত দেখতে পাচ্ছি না, কিছুতেই দেখতে পাচ্ছি না। তো আরেকটা জি। প্রসঙ্গ আপনি এনেছেন খালেদ জি। মহিউদ্দিন সম্পর্কে। দেখুন, উনি একজন জি। ভালো উপস্থাপক, স্বনামধন্য উপস্থাপক, আমরা তার উপস্থাপনা দেখি। কিন্তু আমি পৃথিবীতে ধরেন অনেক টক শোতে যাওয়ার আমার সুযোগ হয়েছে, কিন্তু এইরকম করে ইন্টারাপশন আমি আর কোনো উপস্থাপকের ক্ষেত্রে দেখিনি। উনি কাউকে কথাই বলতে দেন না। এবং আমার যেটা সবচেয়ে বড় আপত্তি, উনি সারাক্ষণ মোবাইল ফোনে থাকেন এবং মাথা তুলে হুট করে একটা কিছু জিজ্ঞেস করে আবার ওটা টিপতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু যারা বাইরের থেকে দেখে তাদের জন্য খুব দৃষ্টিকটু, ভীষণ দৃষ্টিকটু এটা। হুম। 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 এবং আরেকটা বিষয় হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে আমি আর আপনি কথা বলছি, আপনি আমার দিকে তাকিয়েছেন, আমি আপনার দিকে তাকিয়েছি, মাঝে মাঝে নোট নিতে হলে জি। আপনি তাকাবেন। সারাক্ষণ যদি আপনি ওইভাবে না করেন, তার মানে তো আপনি আমাকে অনার করলেন না, কিংবা আমিও আপনাকে অনার করলাম Right. না। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনার কথা উনি বলছেন যে বেআইনি হলে নিবেন কেন? খুব বেশি দিনের কথা কি, উনি যে আমির হোসেন আমুকে তোয়াজ করে ইন্টারভিউ করেছিলেন, আমি তো নিজে দেখেছি এটা, পতনের অল্প কিছুদিন আগে।
আমির হোসেন আমুকে নিয়েছেন, তারপরে আমার ধারণা রাশেদ খান মেননদেরকেও নিয়েছেন, এরকম অনেককে উনি নিয়েছেন। আজকে হঠাৎ করে আপনার হিরো হিরো হওয়ার জন্য বা কোনো এক আমি জানি না কি দায়িত্ববোধ থেকে এটা বলছেন। আরে শেখ হাসিনা হাতি যদি ডাউনও হয়ে যায়, হাতি পড়ে গেল, চামচিকা হয়তো যাওয়ার সময় একটা মায়েরা যেতে পারে, কিন্তু চামচিকা কি জীবনে হাতির সমান হয়? শেখ হাসিনা অবশ্যই একজন হাতি। এবং উনি দেখেন, একটা কথা মানতে হবে, 14 বছর 15 বছর উনি যে রাজত্ব করেছে, উনি যে শাসন করেছে, সে আমলে ভালো মন্দ দুটোই আছে, তাই না? এবং তার যে দেশ শাসনের অভিজ্ঞতা, সেটা তো ব্যাপক অভিজ্ঞতা। তিনি আপনাকে ইন্টারভিউ দেবেন কিনা এটাই বিচার্য বিষয়। আগে তো এটা জানতে হবে যে তিনি আমাকে ইন্টারভিউ দিচ্ছেন কিনা। এবং আপনার কি ধারণা যে এখন যদি শেখ হাসিনা বিবিসি কে বলে, সিএনএন কে বলে, কিংবা অন্যদের বলে, যে আল জাজিরাকে, যে আই হ্যাভ সামথিং টু সে, তারা তো কালকেই এটা লুফে নিবে, তাই না? এটা তো একটা ইন্টারন্যাশনাল ম্যাটার, এ তো লাগবে। ঠিক আছে, এখন ধরেন যে যে জায়গা থেকে আপনার সন্তুষ্টি পায় সেই জায়গাতেই। কিন্তু আমি যেটা অবাক হচ্ছি, আমি চাই শুধু খালেদ মহিউদ্দিন কেন, আমরা যারাই কথা বলি এই করি, হ্যাঁ আমাদেরকে একটু সম্মান করুক, ভালোবাসুক, এটা আমরা চাই, কিন্তু অযোগ্য না, সম্মান। এখানে একটা প্রসঙ্গ আমি একটু বলি, হয়তো আমরা ঠিক ভুল বুঝছি কিনা বুঝতে পারছি না। সেটা হলো খালেদ মহিউদ্দিন এই কথাটা বলেছেন যে অর্থে সেটা হলো যে একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে খবরটাকে বের করে আনা। আমাদের এখানে অলরেডি কিছু বলা হয়েছে যে শেখ হাসিনার কথা প্রচার করা যাবে না, তার বক্তব্য প্রচার করা যাবে না। যদি তার ইন্টারভিউ নেয় তাহলে তো তার বক্তব্যই প্রচারিত হলো, তাহলে সেটা হয়তো আমাদের দেশের আইন অনুযায়ী বেআইনি। কাজে সে হয়তো এই ঝুঁকিটার কথা বলেছে যে একজন সাংবাদিক হ্যাঁ, যে সেটা কোনো ঠিক আছে, পরিস্থিতিতে কোনো কথা বলতে সেটা পারে। এবং ঠিক আছে, এটা আমি কিন্তু মনে আমি করি যে যেটা সে বলতে ঠিকই চাচ্ছি, বলেছে। আপনার দেশে বসে কি ওটা নিতে পারবে? দেশে বসে তো ওটা নিতে পারবে না। না, তার ওখানে যেতে হবে, ইন্ডিয়াতে যেতে হ্যাঁ, হবে। ওখান থেকে, তো তো ওখান থেকে গেলে তার এই প্রশ্নের উত্তর উঠছে না। আপনি যেই মুহূর্তে বাংলাদেশের সীমানা অতিক্রম করে অন্য যে কোনো জায়গায় যাবেন, যে কেউ রাজি হলেই আপনি নিতে হুম, পারবেন, এটা তো অন্য জায়গা। রাইট, এবং ভুলে রাইট, যাওয়ার রাইট। আগে আমি আপনাকে একটা কথা বলি, এইটা নিয়ে যদি তর্ক, আমি খালেদ মহিউদ্দিনের পক্ষে বিপক্ষে বলছি না, উনি সম্মানিত মানুষ, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এইটা নিয়ে যদি তর্ক হয়, আমরা কি ভুলে যাচ্ছি যে চ্যানেল আই এর টক শোতে কিন্তু বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের নিয়ে টক শো হয়েছিল? রাইট, রাইট। হয়নি? আমি মনে করি যে হতে পারে। আপনি খেয়াল আছে জি, এই যে আয়াতুল্লাহ খুমেনির ইন্টারভিউ তো ওই যে আপনি ওয়ারেনা ফেলাচি করেছিলেন কিন্তু। জি, হ্যাঁ, তখন তো তাকে ইন্টারভিউ অনেকে করা এটা এক ধরনের ট্যাবু ছিল। তো এটা জি, হতে পারে সাংবাদিকের কাজ কিন্তু। এবং আমরা 100 বার হতে এটাও পারে। দেখেছি যে চম্বলের ইতিহাসে ওই আপনার ভারতের চম্বলের অনেক দস্যুকে কিন্তু যে তারা ইন্টারভিউ নিয়ে আসছে সাংবাদিকরা, তারা জি, তো দস্যু ছিল, তাই না? না না, এটাই কাজে তো ডেমোক্রেসি আপনার, সাংবাদিকের কাজ তাই না? দেওয়া। জি, হ্যাঁ, আপনার এটাই তো ডেমোক্রেসি, এটাই তো মোরাল রাইট। পক্ষে বিপক্ষে কথা বলবে, খুনিরা খুনিরা কথা বললেই যে মানুষ খুনিদের জন্য কাঁদবে তা তো নয়, বরং ঘৃণারও উদ্রেক হতে পারে, তাই না? বরং ওই কথাগুলো বলতে না দেওয়াটাই তো আমার কাছে মনে হয় এক ধরনের অগণতান্ত্রিক ব্যাপার। আর বলতে দিতে হবে, হুম, সে যেই হোক তাকে বলতে দিতে হবে। এবং আমি এই কথাটা শেষ করব এইভাবে, শেখ হাসিনার ইন্টারভিউ যদি তিনি নিতে পারেন এবং আমাদেরকে ওটা দেখাতে পারেন বা শোনাতে পারেন, নিঃসন্দেহে সেটা একটা বড় কাজ হবে। কাজ হবে এই কারণে যে উনি তো এই পর্যন্ত খালি তার কর্মীদের সাথে মত বিনিময় করেছেন, কোনো মিডিয়ার সাথে তো জি, সম্ভবত এখন পর্যন্ত দেননি উনি। রাইট। আমি আমার অনুষ্ঠান শেষ করতে যাব, আমি শেষ জি, কথাটা বলছি যে এখন দেখেন এটা হলো অক্টোবর শেষ হয়ে গেল, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস মাঝখানে আছে, ফেব্রুয়ারি যদি ইলেকশন হয় 3.5 মাস ধরি আমি, নির্বাচনে আসে 3.5 মাস। এখনো আমি যেন দেখছি অনেককে বলতে শুনছি, যার সঙ্গে দেখা হয় তারা একটাই কথা বলে যে নির্বাচন হবে কিনা, আর হলেও সেটা ফেব্রুয়ারিতে হবে কিনা। এই যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একটা সংশয়, এক ধরনের অবিশ্বাস, আপনার কি মনে হয় এটা কেন কেন লোকে এখনো বিশ্বাস করতে পারছে না যে নির্বাচন হবে? এটা ধরেন এখন, মানে শুধু কি এদেরকে দোষারোপ করে এটার উত্তর দেওয়া যাবে? আপনার আগের 3টা অভিজ্ঞতা হচ্ছে ভয়াবহ, ইলেকশন হয়নি ধরেন, হ্যাঁ, এগুলো তো মানুষের জি, মনে আছে। আর এরা যে আশাটা জাগিয়ে এসেছিল যে একটা ইয়ে করবে, এটা করবে, যদিও আমি ওই আশায় কখনোই সেভাবে মানে প্রতিশ্রুতি আমার কাছে সত্য মনে হয়নি। যে কোনো কারণে হোক তারা পেরেছে এবং এসেছে। এবং প্রশ্ন হচ্ছে আপনার, ইলেকশন হবে না এই রকম একটা অ্যাটমসফিয়ার কিন্তু তারাই ক্রিয়েট করেছে, এটা তো আপনাকে বুঝতে হবে না?
আগের যে অসংলগ্ন কথাগুলো, সামঞ্জস্যহীন যে উক্তিগুলো, একবার এটা বলছে, একবার এটা বলছে, একবার এটা ঠিক হলে ইলেকশন হবে, জুলাই সনদ হলে ইলেকশন হবে, ওইটা হলে গণভোট হবে, এটা হলে মানুষকে তো পাজেল করে দিয়েছে, তাই না? মানুষ তো পাজেল হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে দেখেন, খুবই আশ্চর্যজনক এগুলো, মানে এগুলো বোঝা যাচ্ছে যে আমাদের দেশের রাজনীতি আসলে কতটা অতলে চলে গেছে, কতটা খারাপ পরিস্থিতি চলে গেছে। আপনি বিএনপি কে দেখেন, জুলাই সনদে সই করছে, আবার এইদিকে ইলেকশনের জন্য প্রেসার ক্রিয়েট করছে। খেয়াল করেন কিন্তু পরস্পর বিরোধী যতগুলো কাজ আছে, পরস্পর বিরোধিতা হচ্ছে। এটা এটা বোঝার পরও তারা, আমার যেটা ধারণা, বিএনপি ধরেই নিয়েছে যে ইলেকশন হলে আমরা ক্ষমতায় আসবো। এবং এটা এটা সত্যও বটে। আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেয়, জাতীয় পার্টিও যদি ইলেকশন করতে না পারে, আর যদি পারেও, বিএনপির অসুবিধা হবে না ক্ষমতায় আসতে। এখন যে জায়গাটায় আমরা যে জায়গাটায় সন্দেহের কথা বলছি, সন্দেহটা কি, এই যে স্ট্রাকচারে, যে স্ট্রাকচারে দেশ চলছে, আমি আপনি ঘরে বাইরে সবাই জানে এটার পেছনে কাজ করছে জামাত। জামাত কাজ না করলে এইভাবে দেশ চলতে পারতো না। ওরা যেভাবে প্রথম দিকে চালিয়েছিল, সেই জায়গাটা আসলে বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খলও বলবো আমি, সেই জায়গাটাকে কাভার করে নিয়েছে জামায়াত। এখন যাই হচ্ছে জামাতের নেতৃত্বে হচ্ছে, এবং জামাতের একটা পরিকল্পনা আছে। কাজে এইরকম একটা ক্ষমতায় না থেকে ক্ষমতায় থাকা প্রভাবশালী একটা গোষ্ঠী বা দল, তারা যদি নির্বাচন না চায়, নির্বাচন হবে না। হ্যাঁ, এখন নির্ভর করছে দুইটা শক্তির উপরে, একটা হচ্ছে মানুষ কি চায়, আর একটা হচ্ছে ঘরে বাইরে এটার প্রতিক্রিয়া কি। এই দুইটা কারণে হলে ইলেকশন হবে, না হলে হবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। আমি মাঝে মাঝে নিজে একটু অবাক হয়ে যাই যে অজয় দা অনেক দূরে থাকেন আমাদের দেশ থেকে, এবং সময়ের যে একটা ব্যবধান, এটা আমরা এখানে যখন দিই